আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 28 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভাই বোনদের আড্ডায় যেন বিষণ্ণতা কেটে যায় খুব দ্রুত, তেমন একটু আগের হওয়া ঘটনায় প্রভাব ফেলতে পারেনি সাব্বিরের মনে। উল্টো এদিকে হাসতে হাসতে ঢলে পড়ছে সাব্বির, বৃষ্টি আর নেহা। জেরিন সাব্বিরের নিকনেম দিয়েছে সেকা খাওয়া মুরগি, সাব্বির তৎক্ষণাৎ জেরিনের নিকনেম দিয়েছে চশমাওয়ালা মুরগ। সাথে আবার একটা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে জেরিনকে ট্যাগ করে পোস্ট দিয়েছে, আমাদের বাসার ঘষিটি বেগম চশমাওয়ালার প্রেমে পড়া জেন্ডার চেঞ্জ করে ফেলছে। কি আর করার, কানাকোনারা তো চোখে কম দেখে, কেউ চাইলে এদেরকে সহমর্মিতা দেখাতে পারেন যাতে পূর্বর অবস্থায় ফিরে আসতে পারে। এই পোস্ট নিয়ে জেরিন গাল ফুলিয়ে বসে আছে, তা দেখে সাব্বির বলে উঠলো, গাল ফুলাস না জেরিন বোন, লজেস কিনা দিমুনে। পুরা আটানা দামের। আরেক দফা হাসিরুল পড়লো। ফারহান জেবা তো হাসতে হাসতে শেষ, চোখের কোণে পানি চলে এসেছে। জেরিন নাক ফুলিয়ে বলল, তুই কামটা ভালো করলি না সাব্বির, তোর সিক্রেটও ফাঁস করে দিব এখন আমি। সাব্বির ভাবলেশীন ভাবে বলল, কি জানোস আমার ব্যাপারে, ফাপড় কম মার। জেরিন চুলগুলো কানের কাছে গুছতে গুছতে বলল, ক্লাস 8-এ কে জানি ফেল করছিল, জানিস সাব্বির ছেলেটা না আমার ক্লাসমেট ছিল। আহা বেচারা এখন আমার নিচের ক্লাসে পড়ে, কিন্তু বয়সে আমার থেকে গুনে গুনে 20 দিনের বড়। সাব্বির কাচুমাচু হয়ে বলল, এটা তুই করতে পারিস না জেরিন বোন, আমি পোস্ট ডিলিট করে দিচ্ছি। জেরিন বলে উঠলো, এখন বলে আর লাভ নেই। নেহা বৃষ্টি চোখ ছোট করে তাকালো তীক্ষ্ণ দৃষ্টি সাব্বিরের ওপর। নেহা বলে উঠলো, তাড়াতাড়ি সত্যি কথাটা বলো, আমি তোমাদের ভাবি হই বুঝছো, আদেশ করতাছি। বড়দের কথা শুনতে হয় মানে সম্পর্কে বড় ভাবির কথা। জেরিন বলে উঠলো, যথা আজ্ঞা ভাবি সাহেবা। সবাই মনোযোগী হলো। সাব্বির চুপসে যাওয়া মুখ নিয়ে বসে রইল। জেরিন গলা খাকারি দিয়ে বলল, তবে শুনো, সাব্বির আর আমি একই ক্লাসে পড়তাম, সবসময় ও পরীক্ষায় টেনে টুনে পাশ করতো, আমি মোটামুটি নাম্বার পেতাম কিন্তু ফেল করিনি কখনো। কিন্তু জেএসসি পরীক্ষায় সাব্বির ফেল করে এক বিষয়ে, পরে এ ওর ভাব কমেনি। একই স্কুলে সবাই জানতো আমরা একই পরিবারের সম্পর্কে ভাই বোন, সুযোগ পেলেই সাব্বিরকে সবাই পচানি দিত। বেচারা মনক্ষুণ্ণ হয়ে ক্লাস 9-এ উঠে স্কুল পরিবর্তন করে ফেললো। তারপর থেকে সবাই বলে বেড়াতো ও আমার 1 বছরের ছোট আর আমি ওর সিনিয়র। আমিও সুযোগ দিয়ে ওকে আপু ডাকাইতাম। কলেজেও সাব্বির আমার জুনিয়র, সবাই তারপর থেকে ভাবতে লাগলো সাব্বির আমার ছোট ভাই। এমনকি ফেলটু বলে ডাকবি দেখে তোদেরকেও একই কথা বলেছে। বিশ্বাস না হলে নিখিল ভাইয়াকে জিজ্ঞেস কর। নেহা ভ্রুকুচকে বলে উঠলো, এত বড় ধোঁকা। সাব্বির ভাইয়া মেজমা তোমাকে ঝাঁটাপেটা করে নিয়ে ফেল করে আসার পর। সাব্বির রাগ দেখিয়ে বলে উঠলো, জেরিনকে বলল, তোর সাথে আমার কোনো কথা নাই। জেরিন বলল, যা তো যা, তোর সাথে কে কথা বলতে চাই। বৃষ্টি সিরিয়াস হয়ে বলল, আপু ভাইয়া কি সত্যি সত্যি রাগ করলো নাকি। জেরিন গাছাড়া ভাব নিয়ে বলল, বাদ দেও তোর কথা, চলো হলুদ লাগিয়ে আসি। আর এদিকে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। এ বাড়ি থেকে কোনের বাড়িতে ওদেরকে যেতে দেয়নি নিখিল, কিন্তু নিজে ঠিক হয়ে গেছে। তা নিয়ে নেহা নিখিলকে মনে মনে কতগুলো গালি দিয়েছে। শুভকে সবাই হলুদ লাগিয়ে চলে গেছে, ছোটরা যার যার মতো আনন্দ করছে। নেহা হেঁটে রুমে যাওয়ার সময় হঠাৎ কেউ গাছের আড়াল থেকে তার কোমর টেনে ধরলো। নেহা অন্ধকারে ভয়ে চেঁচিয়ে ওঠে। নেহার ঠোঁট জোড়া তখনই কেউ বন্ধ করে দেয় তার নিজস্ব পদ্ধতিতে। নিখিল নেহার দিকে তাকিয়ে একটা চোখ মারলো, কপালে কপাল ঠেকিয়ে বলল, আমাকে কি মিস করছিলে বৌজান। নেহা নাকের ডগায় রাগ ঝুলিয়ে বলল, ছাড়ুন তো আমাকে, তখন বকা দিয়ে এখন আবার প্রেম দেখাতে এসেছে। নেহা পেটে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। নিখিল ফিসফিস করে বলল, হলুদের ছোঁয়া দিলাম আমার লজ্জাবতীকে। নেহা নাক মুখ কুচকে ফেলে বলল, তাই বলে আমার পেটে এখন কিভাবে উঠাবো, রাতের বেলা আবার গোসল করতে হবে আমাকে। নিখিল নেহাকে ঘুরিয়ে পেছন থেকে কোমরে জড়িয়ে কাঁধে থুতনি রেখে দাঁড়ায়, এখন গোসল করতে হবে না, একবারে সকালে যাতে করতে পারি সে ব্যবস্থা করতে আসছি আমি। নেহা কোনই দিয়ে নিখিলকে ধাক্কা মেরে বলল, ধুর আপনি একটা জাতা। দূর থেকে কারো চোখে ওদের এই সুন্দর প্রেমকে বিষের মতো লাগলো। নিখিল নেহাকে ছেড়ে বলল, সুজা রুমে যাবি, রাত হয়েছে, আমি আসছি একটু পর। বাকিরা কোথায়? বৃষ্টি জেরিনকেও রুমে যেতে বলে দিবি। নেহা মাথা নেড়ে বাড়ির দিকে এগিয়ে গেল। পথে এসে আটকা দিল রূপা। নেহা হেসে বলল, কিছু বলবে রূপা? রূপা বলল, হ্যাঁ আপু, নিখিল ভাইয়া সবার জন্য চুরি এনেছে, আপুদের সবাইকে দিয়েছে, তোমারটা বাকি, এই নেও তোমার ভাগেরটা। নেহা ভ্রুকুচকে তাকালো, নিখিল কিছু আনবে তাকে না দিয়ে অন্যর হাতে কেন পাঠাবে। রূপা বলে উঠল, আরে আপু এত কি ভাবছো, ভাইয়াই তো তোমাকে দিত, একটু ব্যস্ততাই আমাকে দিয়ে পাঠিয়েছে। নেহা আলতো হেসে ব্যাগটা নিল। নেহা চলে যেতেই টয়ে আসলো, মনে মনে বলল, কাল হবে আসল মজা। নিখিল রুমে এসে দেখলো নেহা ঘুমিয়ে পড়েছে, ঘুম কাতুর একটা শাড়িটাও পাল্টায়নি। আর এদিকে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে সবাই রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মেয়েগুলো সব 11টায় পার্লারে দৌড় লাগিয়েছে, যায়নি নেহা, বৃষ্টি আর জেরিন। নেহার মনটা তখন থেকে খুশিতে আঁকুপাকু করছে। নিখিল তার জন্য যে শাড়িটা এনেছে তা ভীষণ পছন্দ হয়েছে, গোলাপি আর আকাশি রং মিশিয়ে সিকোয়েন্স কাজ করা শাড়িটা। নিখিলের পছন্দ সত্যি অসাধারণ। নেহা খুশিতে নিখিলকে দুটো চুমু দিয়েছে। বউকে এত খুশি হতে দেখে নিখিলও ভীষণ খুশি। মেয়েটা অল্পতেই নাচানাচি শুরু করে দেয়। বৃষ্টি নেহা জেরিন মিলে ওদের ঘরটায় রেডি হতে বসেছে। নেহা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, এই বৃষ্টি তোকে কি তোর ভাইয়া চুরি দিয়েছে? রূপা বলছিল সবাইকে দিয়েছে। বৃষ্টি বলল,
হ্যাঁ আমাদেরও তো দিল, বললো ভাইয়া দিয়েছে। তোরগুলো কোথায় রে, দেখা দেখি। নেহা হাত উঁচিয়ে টেবিলের উপর রাখা প্যাকেটটা দেখালো। বৃষ্টি বের করে মুখ তেতো করে বলল, এটা ভাইয়া কিনেছে। ছি, কিরকম দেখতে, পুরনো রংচটা। নেহা দেখলো, তারপর হাতে নিয়ে বলল, সমস্যা নেই, তোর ভাইয়া দিয়েছে, না পড়লে মন খারাপ করবে, আবার একদিনেরই তো ব্যাপার। জেরিন বলে উঠলো, ভাইয়া কিছু মনে করবে না, সুন্দর শাড়িটার সাথে ম্যাচিং চুড়ি আমার কাছে আছে, তুই ওইটা পরিস, আর তোর আমার হাতের সাইজ তো প্রায় একই হয়ে যাবে। নেহা জোর করে বলল, না সে নিখিলের দেওয়াটাই পরবে। অগত্যা মানলো ওরা। বৃষ্টি লেহেঙ্গা পরলো খয়েরি রঙা সাদা পাড়ের, জেরিন পরলো 3 পিস, নেহাকে শাড়ি পরতে হেল্প করলো দুবোন। নেহাকে চুলগুলো সুন্দর করে বেনি করে দিল জেরিন। সাদা ডায়মন্ড কাটের জুয়েলারি পরায় নেহাকে দেখে দুজনে একসাথে বলে উঠলো, মাশাআল্লাহ। বৃষ্টি নেহাকে দুদিকে ঝাঁকিয়ে বলল, নেহারে তোকে তো আজকে একটা চকচকে সাদা পরি লাগছে, আমাদের ভাই এটা ঠিক থাকলেই হয়ে আজকে। নেহা বেশ লজ্জা পেল। এর মধ্যেই বাকিরা এসে পড়লো। রূপা এসে ইচ্ছে মতো নেহাকে বলল, ছি, তোমাদের এমন এক জোড়া চুড়ি দিতে পারলো নিখিল ভাই। টয়া আপুকে তো নিজ হাতে সুন্দর চুড়িগুলো দিয়েছে, কি সুন্দর কারুকাজ করা তাতে, আর তোমাকে কিনা এগুলো দিল, আমাদের গুলোও তো সুন্দর। টয়ার কথা শুনে নেহার মন খারাপ হয়ে গেল। নিখিল টয়াকে হয়তো এমনিতেই চুড়িগুলো দিয়েছে, তাই বলে নিজ হাতে দিতে হবে, তাকে তো অন্যর হাত দিয়ে দিয়েছে। নেহার আগের দুহাত এক করে সাথে সাথে ঘর্ষণ লাগাতে ঝনঝন শব্দ করে ভেঙে গেল চুড়িগুলো। কিছু চুড়ির টুকরো ঢুকে গেল চামড়া ভেদ করে, সাদা চামড়ায় রক্তের দাগ স্পষ্ট। রাগে নেহা বিছানায় বসে মাথা চেপে ধরলো, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এদিকে সবাই বের হবে কনের বাড়ির উদ্দেশ্যে। নেহার বেগতিক অবস্থা দেখে কুটিল হাসলো টয়া, হাসি ঝুলিয়ে বেরিয়ে গেল উঠোনে। আইরিন এক ছোটে গিয়ে ডাকলো সাব্বিরকে। নিখিল কপালের ঘাম মুছতে মুছতে বাড়িতে ঢুকলো, গাড়ি ঠিক করে এসেছে মাত্র। তাহমিদা বেগম, হামিদা বেগম, সাহারা দৌড়ে আসলেন। শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরী, মাহফুজ বাড়িতে নেই, সবাই গাড়িতে চড়েছেন ইতিমধ্যে। পুরুষ মানুষ বলতে ছেলেরা আছে কয়েকজন, বাকিরা বেরিয়েছে কনের বাড়ির উদ্দেশ্যে। সাব্বিরকে ছুটে আসতে দেখে নিখিল পিছু ডাকলো, সাব্বির কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? সাব্বির বলল, ভাইয়া নেহা অসুস্থ হয়ে পড়েছে। নিখিলের পা যেন থেমে গেল, কিছুক্ষণ আগেও তো হাসি খুশি মেয়েটাকে রেখে গেল, এটুকু সময়ের মধ্যেই অসুস্থ হলো কি করে? নিখিল কাপা কাপা গায়ে যত দ্রুত সম্ভব উপরে উঠলো। তাহমিদা বেগমের কোলে ঢলে পড়লো নেহা। হামিদা বেগম কান্না জড়িত কণ্ঠে বলল, কোথায় কষ্ট হচ্ছে মা, আমাকে বল। নিখিলের বড় মামি মাহমুদা বেগম ছুটে আসলেন ছেলের বিদায় করে। নিখিলের বড় খালা, মেজো মামি, ছোট মামি দাঁড়িয়ে। একপাশে সাব্বির, জেরিন, বৃষ্টি, রূপা আর আইরিন। নেহা অস্পষ্ট সুরে বলল, মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে মা। নিখিল উদ্ভ্রান্তের মতো ছুটে এসে নেহাকে জড়িয়ে ধরে গালে হাত রাখলো। হামিদা বেগম ছেলেকে দেখে আরো ভয় পেলেন, তার পাগল ছেলেটাকে কিভাবে সামলাবে এখন। নিখিল চেঁচিয়ে বলে উঠলো, মা ও কথা বলছে না কেন, আমার নেহার কি হয়েছে বলছো না কেন? নেহার হাতের দিকে তাকিয়ে আটকে উঠলো নিখিল, পুরো হাতে লাল রেশ পড়ে গেছে, কিছু কিছু জায়গায় রক্ত শুকিয়ে গেছে। নিখিলের মেজো মামি মুখ বাঁকিয়ে বলল, ছি ছি নিখিল, মানলাম নেহা তোমার চাচাতো বোন, তাই বলে এভাবে সবার সামনে রঙ্গলীলা করবে? আসার পর থেকে দেখছি মেয়েটার সাথে চিপকে আছো, অবৈধ সম্পর্ক আছে তোমাদের মাঝে। তাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে কোনো শিক্ষা দিতে পারেননি নাকি? নিখিলের মাথা বিগড়ে গেল, হুঙ্কার ছড়ে বলল, আরেকটা কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো আপনার। নিখিল তার বড় মামির দিকে তাকিয়ে বলল, মামি আপনাকে তো বলেছিলাম সবকিছুই সবাইকে বলেননি। মাহমুদা বেগম বলল, বলেছিলাম তো বাবা তোর ছোট মামিকে, রুবি তো তখন বাড়ি ছিল না, বিয়ের ব্যস্ততায় বলতে পারিনি। রুবি বেগম আবারও তেতে উঠে বলল, এসব নোংরামি করে বেড়াও, আর কিছু বললেও তেজ দেখাও। নিখিল কি এমন ভালো কাজ করেছো যে আমাকে জানাতে হবে? নিখিল নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, এই অভদ্র মহিলাকে এখান থেকে সরাও। আর সাব্বির তোরা যা, সবাই অপেক্ষা করছে, যার আগে ডাক্তারকে কল করবি। আইরিন ছুটে এসে বলল, ডাক্তার আঙ্কেল আসছে ভাইয়া। সাব্বির বলে উঠল, আমরা যাব না ভাইয়া। নিখিল রেগে গিয়ে বলল, যা বলেছি কর, বের হ রুম থেকে। রুবি বেগম বলে উঠল, হ্যাঁ আমরা বেরিয়ে গেলেই তোমার সুবিধা হয়। কথা বলার মাঝে মাহমুদা বেগম এক চর বসালেন রুবি বেগমের গালে। মাহমুদা রেগে বলল, কখন থেকে বলেই যাচ্ছিস, কাউকে কিছু বলতে তো দিবি নাকি? কার সম্পর্কে কি বলছিস? নেহা নিখিলের বিয়ে করা বউ, একথা এখানে আসার আগে জানিয়েছে আমায়, তোদেরকেও বলতে বলেছে। নিখিলের ছোট মামিও সাই জানাই। মহিলা যেন দমার পাত্রী নন, নিজের মেয়েকে বিয়ে দিতে না পারার ক্ষোভ প্রকাশ করে বসলো। তারপর বলল, নিশ্চিত কিছু করেছে, না হয় লুকিয়ে বিয়ে দিবে কেন? নিখিল ধৈর্যহারা হলো, তারপর বলল, একদম চুপ করুন বলছি, না হয় ভুলে যাব আপনি সম্পর্কে আমার মামি হন। আপনার মেয়ে তো পাড়ার ছেলেদের সাথে পালিয়ে গিয়ে বিয়ের আগে গর্ভবতী হয়েছে, সে বাচ্চাকে গোপনে হসপিটালে গিয়ে নষ্ট করেছেন, কি ভেবেছেন কেউ জানবে না? এতটুকু বয়সে মেয়ে হয়েছে ইচড়ে পোকা, আবার অন্যর মেয়ের সম্পর্কে কথা বলেন কোন মুখে? বড় মানুষ দেখে ছেড়ে দিলাম, না হয় আমার স্ত্রীর ব্যাপারে একটা বাজে কথা বললেও আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতাম এখানে। হামিদা বেগম বলে উঠল, হিতাহিত জ্ঞান কি হারিয়ে ফেলেছ ভাবি? আমার মেয়েটা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে, আর তুমি জানোই তাই বলে যাচ্ছ। আজ আসুক ভাইজান, এর একটা বিহিত করেই ছাড়বো আমি, আর কোনো দিনও আসবো না তোমাদের বাড়ি। মাহমুদা বেগম বলল, হামিদা আর কথা বাড়াস না বোন, এদের বিচার পরে হবে, এত বড় কাণ্ড ঘটিয়েছে, শাস্তি পেতেই হবে। তর্ক বিতর্কের মাঝে ডাক্তার আসলেন। নিখিল সরে উঠতে চাইলে নেহা শার্টের গলার অংশে অগোছালো হাত টেনে ধরলো, সাদা শার্টে লেগেছে রক্তের দাগ। নিখিল আলতো
হাতে ছাড়িয়ে পাশে বসলো। ডাক্তার এসে বলল, কিভাবে কি হলো? এত বলে কেউ সাব্বির জেরিন বৃষ্টিকে সরানো যায়নি। বৃষ্টি সব খুলে বলতেই নিখিলের আগে কপালের দুপাশ ফুলে উঠলো। টয়া তার কলিজায় আবারও হাত দিয়েছে। এবার এমন শাস্তি দিবে যা দেখলে বাকিগুলোরও রুহু কেঁপে উঠবে। ডাক্তার বলল, অতিরিক্ত রাগ আর চিন্তার ফলে এমন হয়েছে, জ্ঞান হারিয়েছে, ওষুধ দিয়েছি ঠিক হয়ে যাবে। ডাক্তার নেহার হাত ধরে বলল, হাতে কোনো রাসায়নিক লেগেছে মনে হয়, বিষাক্ত কিছু। হাতে কিভাবে লাগলো? নিখিল চমকে তাকালো আশেপাশে। পায়ের কাছে ভাঙাচুরির টুকরো উঠিয়ে দিল ডাক্তারের কাছে। ডাক্তার হাতে নিয়ে পরীক্ষা করে বলল, হ্যাঁ এটাতেই তো ওই রাসায়নিক ছিল। ডাক্তার দ্রুত হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। সবাই রুম থেকে বের হয়ে গেল। সাব্বির, জেরিন, বৃষ্টি বেরিয়ে যাওয়ার আগে নিখিল তিনজনকে ডাকলো, এই তোরা দাঁড়া, আমার কথা আছে তোদের সাথে। তিনজন বসলো খাটের এক পাশে। নিখিল ওদেরকে বলল টয়ার উপর নজর রাখতে। এতটুকুতে থামার মেয়ে না। চারজন মিলে টয়াকে হাতে নাতে ধরার জন্য সব রকম পরিকল্পনা করলো। নিখিলকে নেহা ঘুমের ঘরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। নিখিল চোখ বন্ধ করার আগে ফুস করে শ্বাস ছাড়লো। মনে মনে বলল, আমার আদুরে নরম পাখিটার ক্ষতি করে তুই ঠিক করলি না টয়া, এর শাস্তি তো তোকে পেতেই হবে, তিলে তিলে মারবো তোকে। আর এদিকে রুমে আফসা আলো পিট করে চোখ খুললো নেহা। কেউ একজন তাকে খুব যত্ন সহকারে আগলে রেখেছে। নেহা মাথা উঁচু করে একবার দেখলো নিখিলের চোখ বন্ধ। নেহা আর একটু গা ঘেঁষে শুয়ে পড়লো। হঠাৎ ওই নিখিলের কণ্ঠ কানে এলো। তারপর বলল, আমার মিষ্টি পাখিটার কি ঘুম ভেঙেছে? নেহা উত্তর দিল না। নিখিল কণ্ঠে আদর মিশিয়ে ডাকলো, আমার বউটা কি রাগ করেছে? জান পাখির কি অভিমান হয়েছে? তাহলে আমার চুল টেনে দিতে পারে, আমি আজকে বাধা দিব না। নেহা চট করে সরে দূরে গিয়ে উঠে বসলো। মুখ ঘুরিয়ে নিল। চুলগুলো এলোমেলো হয়ে আছে, এখন ওই বাঁধতে হবে। নেহা হাত উঠিয়েছে ঠিকই, বেশিক্ষণ উঁচু করে ধরে রাখতে পারলো না। হাতে অসহ্য যন্ত্রণা। নিজের হাত দুটি দেখে নেহা নিজেই চমকালো। টকটকে লাল হয়ে গেছে। নিখিল নেহার পেছনে বসে আলতো হাতে জড়িয়ে ধরলো। কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, এই বুদ্ধু, একবারও আমাকে জিজ্ঞেস করবি না ওইগুলো আমি এনেছিলাম কিনা? কে না কে দিল আর নিয়ে নিলি? আমার কি হাত বিদেশ রেখে এসেছিলাম নাকি যে নিজের হাতে দিতে পারবো না? বোকামের সুযোগটা যে নিল অন্যজন। পরের বার থেকে কিছু হলে আগে আমাকে বলবি, বুঝতে পেরেছিস? কি অবস্থাটা হলো হাতটার? তুই তো খুব খুশি হবি। আমাকে কষ্ট দিতে তো তোর অনেক ভালো লাগে। নেহা নিখিলের দিকে মুখ করে বসলো। ঠুটুলটে বলল, আপনাকে জিজ্ঞেস করতাম তো, সুযোগটা পেলাম কই? রাতে আসলেন দেরি করে, সকালে ঘুম থেকে উঠে দিকে আপনি নাই। সারাদিন সামনে আসলেন কখন? শাড়ি দেওয়ার সময় তো ভুলে গিয়েছিলাম বলতে। নিখিল টেনে নেহাকে নিজের কাছে আনলো। বুকের ওপর নেহার মাথাটা রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেশি খারাপ লাগছে এখন? নেহা বলল, না, শুধু একটু মাথা ব্যথা করছে। নিখিল বলল, উল্টো হয়ে বসতো, চুলগুলো আশ্রে দিই আমি। নেহা বাধ্যমের মতো বসলো। নিখিল একে একে চুল থেকে ক্লিপগুলো খুললো। উঠে গিয়ে চিরুনিটা এনে চুলগুলো আশ্রে দিল। চুলগুলো ছাড়া রেখেই ফোন হাতে নিয়ে কিছু একটা করলো। নেহা অধৈর্য হয়ে বলল, কি করছেন এবার, বেঁধে দিন। নিখিল বলল, একটু অপেক্ষা কর। নেহা বলল, পারবো না, আমিই বেঁধে ফেলছি। নিখিল নেহার হাত দুটি নিজের হাতের আয়াত টেনে বলল, এবার করে দেখা। নেহা চোখ পাকিয়ে তাকালো। নিখিল হেসে গালে একটা চুমু দিল। নেহা এতে আরো রাগলো। নিখিল যেখানটায় চুমু খেয়েছে তা জামার উপর মুছলো। হঠাৎই মনে হলো সে শাড়ি পরেছিল। জামাটা আসলো কখন? নেহা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার শাড়িকে পাল্টে দিয়েছে। নিখিল নেহার গালে এবার একসাথে 10টা চুমু দিল। তারপর বলল, যতবার মুছবি ততবার দিব, সাহস কত বড়, মুছে ফেলে। নেহা মুখ বাঁকিয়ে বলল, অসহ্য। এবার আমার প্রশ্নের উত্তর দেন। নিখিল ভাবলেশীন ভাবে বলল, তোর জামাই চেঞ্জ করে দিয়েছে, তোর কোনো সমস্যা? নেহা বলল, নির্লজ্জ লোক। এর মতো দরজায় নক পড়লো। তারপর বলল, ভাইয়া আসবো? নিখিল বলল, হ্যাঁ আয়। জেরিন ঢুকলো হাতে তেলের বাটি। নেহা নাক মুখ কুচকা বলল, লাগবো না, আমি কেমন কপালে ঘাড়ে লেপটে থাকে। নিখিল ধমক দিয়ে বলল, চুপ। এই জেরিন, এটা এনে রাখ, মাকে গিয়ে বলবি এই ইবলিশটার জন্য খাবার নিয়ে আসতে। জেরিন চলে যেতেই নিখিল নেহার হাত ছেড়ে দিল। তেল হাতে নেওয়ার জন্য সুযোগ বুঝে নেহা পালাতে চাইলো। নিখিল এক হাতে হ্যাচকা টান মারলো। নেহা গিয়ে পড়লো বিছানায়। নিখিল নেহার দিকে ঝুঁকে গিয়ে বলল, তেল দিবি নাকি রাতে আর সকালে 2 বার গোসল করা পছন্দ করবি? নেহা কাদো কাদো মুখ করলো। বিরস মুখে বলল, তেল দিব। নিখিল হেসে ফেললো। নেহাকে উঠিয়ে মাথায় তেল দিয়ে দেয়। নেহার চুলগুলো বেনি করছে নিখিল, আর নেহা মুখ লুটকিয়ে বসে আছে। নিখিল বলে উঠলো, মাথা ব্যথা কমবে তাই দিয়েছি, এমন করে মুখ করে লাভ নেই। মাথা ঘুরে পড়ার সময় মনে ছিল না। তাহমিদা বেগম আসলেন রুমে হাতে খাবার নিয়ে। নিখিলের তখন চুল বাঁধা শেষ। তাহমিদা বেগম এসে নেহাকে খাওয়াতে লাগলেন। এর মধ্যে রুমে আসলো সাব্বির, জেরিন আর বৃষ্টি। জেবা ফারহান বিয়েতে গিয়েছে ঠিকই, জামাইয়ের আগে আবার ফিরে এসেছে নেহার কথা শুনে। 5 জন মিলে গুল হয়ে বসলো বিছানায়। সাব্বির মুখ বাঁকিয়ে বলল, নেহা বোন, তুই কাজটা ঠিক করলি। ছেঁকা খাওয়ার ট্রিট দেয়নি দেখে তুই আমার রোস্ট খাওয়াই এভাবে ব্যাঘাত ঘটালি। এটা করতে পারলি তুই? আমি না তোর একমাত্র ভাই? রোস্টটা হয়তো বলছে, সাব্বির তুই কই রে, তোকে আমি মিস করছি। জেরিন কপাল চাপড়ালো। এই ছেলেটা কি আজগুবি কথা বলা বন্ধ করবে না জীবনে? এর বউ তো একে রেখে বাসর ঘরেই পালাবে। এক নাগারে সবগুলো মিলে বকবক করছে। নেহা বৃষ্টি হেসে ফেটে পড়ছে। এর মধ্যে নিখিল এসে বলল, এই তোরা কি করছিস এখানে? আমার বউয়ের মাথা ব্যথা করবে, যা বলছি। 5 জন একসাথে বলে উঠলো, তোমার বউয়ের আগে আমাদের বোন, তুমি ভাগো এখান থেকে। দরজা ঠেলে শাহ আলম
চৌধুরী এসে বলে উঠলো, তোমাদের বোন হওয়ার আগে আমার মেয়ে। পেছন থেকে আসলো শহীদুল চৌধুরী, তারপর বলে উঠলো, ভাইজান আমার একটা মাত্র মেয়ে, আপনার তো আরো দুজন আছে, আমারটাকে কেন নিয়ে যাচ্ছেন? শাহ আলম চৌধুরী বলে উঠলো, তুই আমার দুইটাকে নিয়ে যা, আমার নেহামা হলেই হবে। জেরিন বৃষ্টি বলে উঠলো, আব্বু। মাহবুব চৌধুরী এসে বলল, নেহা জেরিন বৃষ্টি শুধু আমার মেয়ে, বাকিদেরকে চিনি না। তিনজনে একত্রে বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ মেজো আব্বু। শাহ আলম চৌধুরী বলে উঠলো, তবে রে পোল্টিবাজের দল। নিখিল বলে উঠলো, এই তোমরা তিনজন আমার বউ নিয়ে টানাটানি করছো কেন? আমার বউ শুধু আমার, আর কাউকে দিব না বলে রাখলাম। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত।